প্রথমেই জিজ্ঞাসা করব যে এখন তো বর্তমানে দেখা যাচ্ছে রাজ্যের যে অর্থাৎ রাজ্য বিজেপির যে সভাপতি রয়েছে তিনি পরিবর্তন হয়েছে, দিলীপ ঘোষ ছিলেন এবং অন্যদিকে সমীর ভট্টাচার্য এখন এসেছেন। দিলীপ ঘোষ, সমীর ভট্টাচার্য এবং অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাকে বেশি আপনি পছন্দ করেন বা ভরসা করেন? সুকান্ত মজুমদার রয়েছে, তিনিও যথেষ্ট এরকম জনপ্রিয় হয়ে উঠেছেন। সো এই চারজনের আমি ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ, এবং সেটা আমার সুবিধের জায়গাটা হচ্ছে যে আমি এমন একটা কাজ করি বা করতাম, এখন যদি জীবিকা কেড়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল, সবাই জানে কাজ করতে দেয় না, খেতে দেয় না, সত্যি কথা বললে বা প্রতিবাদ করলে, ইরেসপেক্টিভ অফ যাই হোক। তো তো ফলত আমার কাজের জন্যই দলমত নির্বিশেষে কিন্তু মানুষ আমার সঙ্গে মিশতেন এবং কথা বলতেন, ঠিক আছে। আর এই ক্ষেত্রে পরিষ্কার, যখন আমারই দলের যারা নেতারা রয়েছেন তারা আরেকটু সহজভাবে আমার সঙ্গে মেলামেশা করেন এবং কথা বলেন, আমি এই 4-5 জনের ক্ষেত্রে না একটা অদ্ভুত রকম তফাৎ দেখেছি। মানে হচ্ছে ধরুন এরা যদি আমার যদি মাধ্যমিকের পাঠ্যসূচি যদি আমার মনে হয় যে বিজেপি, তো তাহলে পরিষ্কার কেউ ইতিহাসের বই, কেউ ভূগোলের বই, কেউ পরিষ্কার জীবনবিজ্ঞানের বই, আর কেউ বাংলা বই, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা রকমের। সো এটা না কম্পেয়ার করার জায়গা কখনো করা যায় না। লড়াকু নেতা হিসেবে পরিষ্কার শুভেন্দু অধিকারীর নাম আলোচিত করেন মানুষ, কারেক্ট। মেঠো নেতা হিসেবে দিলীপ ঘোষের নাম উঠে আসে। সুকান্ত মজুমদার তার লজিক্যাল ডিসেন্ট অ্যাপ্রোচের জন্য একজন মেধাবী পড়াশোনা জানা মানুষ হিসেবে তিনি প্রচুর মানুষের প্রিয়। আবার সমীর ভট্টাচার্য অত্যন্ত তাত্ত্বিক এবং বাগ্মী হিসেবে তিনিও তার মতো নিজের একটা পরিষদ তৈরি করে ফেলেছেন, ঠিক আছে। তো 4 জন নেতাকে বেছেছে দল, 3 জন বর্তমান বা প্রাক্তন সভাপতি আর বাকি একজন বিরোধী দল নেতা, দাপটের সঙ্গে তিনি তার কাজ করছেন। এই 4 জনেরই মেজাজ আলাদা। মেজাজ মানে আমি অহংকারের কথা বলছি না, আমি মুডের কথা বলছি, কাজের মেজাজ ধরনটা পুরো আলাদা। সো আমি 4 জনের সঙ্গে যখনই মিশি আমি আলাদা আলাদা সুর পাই। মানে আমি যদি আলাদা আলাদা খাবারের টেস্ট যদি বলি, এদের কাছ থেকে পাওয়া যায়। কিছু লোক আছে বোকার মতো কম্পেয়ার করে, মানে যেমন অনেকে কম্পেয়ার করতো, আচ্ছা উত্তম সেরা না সৌমিত্র, এটা করা উচিত নয়। প্রত্যেকে তারা নিজেদের ফ্লেভারে কাজ করেছেন এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি করেছেন। ঠিক তেমনই এই 4 জন বা অন্যান্য যারাই নেতৃত্ব রয়েছে তারা কাজ করছেন, মানুষের হয়ে কথাবার্তা বলছেন, মানুষ তাদের উপরে ভরসা রাখছে, তারা ভারতীয় জনতা পার্টির হয়ে কন্ট্রিবিউট করছে এবং পরিষ্কার এই লুঠের শাসন থেকে পশ্চিমবঙ্গবাসীর যে ভয়ঙ্কর দুরবস্থা হয়েছে সেখান থেকে বার করে আনবার চেষ্টা করছেন এবং লোকের সামনে তারা এক্সাম্পল প্রত্যেকেই সেট করছেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো কতটা এগিয়ে গেল। একটা সময় বিহারকে বলা হতো জঙ্গল রাজ্য, আপনি চলে যান সেই বিহারে, আপনি চিনতে পারবেন। আমি বিহারে শুটিং করতে গেছিলাম বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় কাঁটাতার বলে একটি খুব বিখ্যাত সিনেমা, আমি শ্রীলেখা আমরা ছিলাম, প্রয়াত অসাধারণ পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। তো শুটিং করতে করতে আমরা একটা জঙ্গলের মধ্যে শুটিং করছি, রোডের ধারেই একটা জঙ্গল, ক্যাকটাসের গাছ, ইউক্যালিপটাসের গাছ, বড় বড় লেক ওখানে ছিল, ঝুমরুতলাইয়া বলে একটি জায়গা, সেখানে না খেয়ে একটু পচা পচা গন্ধ লাগছে। তো আমি এদিক ওদিক করতে করতে গন্ধের উৎস কি, মানে ওই সময় আমার শট নেই, উঁকি মারতে গিয়ে দেখি যে ক্যাকটাস জঙ্গলের ওপরে একটা লোককে বুকে ছুরি গিতে ফেলে রেখে দিয়েছে। বহুদিন ধরে ডেড বডি পড়ে থাকলে যেটা হয়, ফুলে ঢোল হয়ে গেছে এবং দুর্গন্ধ ঝাড়ছে, আমার বমি টমি চলে আছে। আমাদের শুটিং স্পটেতে বেশ কিছু পুলিশ প্রোটেকশনের জন্য ওখানে ছিল। বেশ অনেক আগের ঘটনা বলছে, 2007-8 এই সময়। তো আমি পুলিশকে এসে বললাম ইধার আইয়ে না, ये क्लास पढ़ा हुआ है। পুলিশের উত্তর আমাকে এসে বলছে आपका इधर क्यों जल रहा है? अरे नहीं बू आ रहा है, मतलब देख के बू आ रहा है तो नाक में काम कीजिए, कपड़ा डाल लीजिए। अरे एक ग्लास पड़ा हुआ है, अरे जो जिनका जो काम है वो तो करेगा ही, आपका काम है शूटिंग करना, आप शूटिंग कीजिए, उसका काम है सो रहे हैं ना, वो लास्ट बन के सो रहा है, आपका क्या?
এই জায়গা থেকে আস্তে আস্তে বিহারটা পাল্টে গেছে। আজকে বিহার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আস্তে আস্তে যে রাজ্যগুলো উপর দিকে উঠছে তার একটা উদাহরণ হয়ে গেছে। বিহারকে বলা হতো জঙ্গল রাজ, আর সেই জঙ্গল রাজ আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে গ্রাস করছে। আজকে টিভি খুললেই পরিষ্কার যে খবরগুলো আসে, কোন নেতা মন্ত্রী কার বান্ধবীর খাটের নিচে, সেই বান্ধবী হাঁটু বা গোড়ালির বয়সী হতে পারে, আরো ছোট, কে কত টাকা রেখেছে। আবার সেই যখন চোর নেতা জামিনে অসুস্থতার কারণ দেখিয়ে ছাড়া পাচ্ছে, তাকে এসো এ বৈশাখ এসো এসো করে যাতে চোরকে বরণ করবার জন্য প্রচুর মা মাসিমা বোন দেখলাম লিপস্টিক লাগিয়ে, হ্যাঁ, এরম করে তাকে ডাকছে। হয়তো আমার মনে হচ্ছে যে তারাও কি ভাবছে যে আচ্ছা বান্ধবী হয়ে গেলে খাটের নিচে তো একজন 50 কোটি পেয়েছিল, আমার অন্তত 1 কোটি থাকুক। এই প্রশ্ন এসছে, এটা বড় বেদনা। তারা আমাদের মা, তারা আমাদের বোন। সো এই চিন্তাটা না আমায় ভাবায়। আর এই পুরো ধারণাটা আমাদের বাচ্চাগুলো বাড়িতে খবরের কাগজে বা টিভিতে যখন খবর চলে, চাল চুরি করলেন, চাকরি চুরি করলেন, ঘর চুরি করলেন, তৃণমূলের নেতা হয়ে গেল 6 মাসের জেল, এই খবরগুলো করতে করতে না, যদি এখন কোনো মানুষের এমন একটা হয়ে গেছে, কেউ যদি চুরি না করে তাকে ভালো লোক বলছে। চুরি না করাটাই যে খুব স্বাভাবিক একটা নেচার, এইটা না আমরা ভুলতে বসেছি। এটা না আমাদের মানসিকতাকে পাল্টে দিচ্ছে। তাই এই বদলটা হওয়া কিন্তু খুব স্বাভাবিক, জরুরি। রাজনৈতিক বদলের থেকেও এ বাংলাটা এমন ছিল না, তো তাই এই বদলটা ভয়ঙ্কর রকম দরকার। সো এটা আমার রিলেশন। নেক্সট যে প্রশ্নে যাব, যে এই রাজ্যের বুকে আপনি বলছেন যে তৃণমূল করার জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে ডাকছে না, তাহলে কি আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন? এবং আপনার এই যে কাজ পাচ্ছেন না আপনি বলছেন, তাহলে সেই বিষয়ে ইন্ডাস্ট্রি কেন আপনার হয়ে কথা বলছে না? অনির্বাণ দার হয়ে তো কথা বলছেন, দেখতে অনির্বাণ দাকে ডাকছেন, আপনি কেন ডাকছেন না? খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আমি এর পুরো উত্তর দিয়ে দিলে অনেকের কোমরে বেল্ট থাকবে না। আমি আমার বাকি বন্ধুদের অত্যন্ত সম্মান করি এবং ভালোবাসি, তাই আমি চাই তাদের কোমরের বেল্ট টাইট থাকুক। দেখুন, প্রথম কথার জায়গাটা হচ্ছে যে 2020 সাল থেকেই আমার ওপরে অত্যাচারটা চলছে। যদি মনে হতো যে কম্প্রোমাইজ করব, আমার কাছে রাজনীতিটা দায়িত্ব। কারণ আমার দেশে একটা লোককে সাহায্য করবার জন্য আপনি ব্যক্তিগত মানুষ হলেই হয়। যদি 10টা লোকের আপনি সাহায্য করতে চান ধারাবাহিকভাবে, তার পাশে দাঁড়াতে চান, তাহলে আপনাকে কোনো এনজিওতে জয়েন করতেই হবে। এটা একটা পদ্ধতি আমার দেশে। আর যদি আপনি অনেকগুলো লোকের জন্য একটা ধারাবাহিক জায়গায় সিস্টেমটাকে পাল্টাতে চান, তখন আমার দেশের বৈধ উপায় হচ্ছে রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে সরকার পরিবর্তন করে নতুন একটা নিয়ম আনা। তো ফলত এই গণতান্ত্রিক পদ্ধতিটাকে আমি সাপোর্ট করি, অনেকেই করেন, তারা সেই পথেই যান। তিনি যে রাজনৈতিক দলেরই কর্মী সমর্থক হন না কেন, আমার সঙ্গে তাদের মতের বিরোধিতা থাকতে পারে, কিন্তু আমি তাদেরকে সম্মান করি যারা রাস্তায় নামে। চোর জোচ্চরের পক্ষে থাকাটাকে কোনো ভদ্র রাজনীতির কথা আমি বলছি না। তো যাই হোক, তখন তো কম্প্রোমাইজ করি। আমার বাড়ি বিক্রি হয়েছে, কম্প্রোমাইজ করে ফেলতে পারতাম, করিনি তো। রাজনীতিটা আমার কাছে পরিষ্কার একটা দায়িত্ব। আর এই শিল্প, এই অভিনয়টা, এই সিনেমাটা আমার কাছে ভালোবাসা। কিন্তু সত্যি কথা বললেই এখানে মুখ বন্ধ করে দেওয়া হয়। আপনি ভেবে দেখুন না, যখন পরমব্রতরা আন্দোলন করেছে, এক গাদা ডিরেক্টররা আন্দোলন করেছিল, তখন তাদের শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল। 3 দিন স্ট্রাইক চলেছিল, যখন অবহেলা ছিল তোমার কাণ্ড চলছে। ঠিক ওই সময়তে যারা যারা আন্দোলন করেছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আজকে প্রত্যেকেরই কাজ বন্ধ এমন ভাবে করে দেওয়া হয়েছিল, যার পর যারা তাদের কাজ বন্ধ করেছিল বেআইনি ভাবে, তারা ভগবান বলে বিজ্ঞাপন দিচ্ছে পিঠে বাঁচতে। তারা খারাপ নয়, আমায় তারা কাজে নেন না, আমার ঘনিষ্ঠ বন্ধু তারা। এরকম অনেক বিখ্যাত মানুষ রয়েছেন যারা রুদ্রনীল ঘোষ না থাকলে তাদের জীবনে হয়তো অতটা বিখ্যাত হওয়াটা হতো না। আমি নিজেরা ভাত খেয়ে লোককে খাওয়াতাম। আমি একজন, আমি একাধিক ব্যক্তি আছে, আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্য নেম। আমার মনে হয়েছিল এটা আমার দায়িত্ব। আমি যখন স্ট্রাগল করছি, আমি যদি 2 মুঠো খাবার আনতে পারি, তো তাহলে আমার মতোই যারা সততা নিয়ে পরিশ্রম করে কাজ করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, তার পেটেও একটু ভাত খাক, আমার থেকে একটুখানি ভাত নিক, আমি একটু বেশি জল খেয়ে নেবো। সেইভাবেই শিখেছি, বড় হয়েছি। এবার তারা এটা করতে পারছেন না, তারা নিজেদের দামি গাড়ি দামি বাড়ি যাতে নিশ্চিত জায়গায় থাকে, একটু বেশি আরামটা নিশ্চিত জায়গায় থাকে, তাই তারা অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করছেন। এটা দেখে তো কষ্ট লাগছে, কারণ সে তাদের স্ত্রী, পুত্র, কন্যা, বাবা, মা, ইএমআই তাদেরও আছে।
সবার তো লড়াই করার ধক বা ক্ষমতা একরকম থাকে না, তাই আমি তাদের দোষ দিই না। যে সরকারি অফিসাররা, যে বিএলওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেট খেয়ে 2200 বুথে 25 বছরে কেউ মারা যায়নি বলে তথ্য লিখে দিয়ে কম্প্রোমাইজ করলো, আমি তাদের গালাগাল দিয়ে দিতেই পারি। কিন্তু সে যেখানে থাকে তার পাড়ায় তার মেয়েকে তৃণমূলের নেতা বলে গেছে, বাবা যদি একটাও মৃতদেহদের নাম খাটে যেগুলো নিয়ে আমরা ভোট দিই, তুমি বাড়ি থেকে বেরোবে আর ফিরবে না, একটু মাকে বলে দিও, বাবাকে বোঝাতে পারবেন তিনি করতে। আমার প্রত্যেকটি বন্ধু যারা রুদ্রনী ঘোষের সঙ্গে কাজ করতে এখন ভয় পান, অথচ গোপনে ফোন করেন, কেমন আছিস জিজ্ঞাসা করেন, তারা জানান। আমি তাদের নামে দোষ দিই না, তারা অসহায়। হয়তো আমি বিবাহিত নয়, আমার স্ত্রী নেই, আমার সন্তান নেই, বাবা মা গত হয়ে গেছেন, হয়তো সেই জন্যই আমার সাহসটা একটু বেশি। আবার কেউ একা থেকেও সেই সাহসটা আসে না বা সেই লড়াই করার স্পৃহাটা আসে না। এটাতে আমি কাউকে ছোট বড় দেখি না, প্রত্যেকটা মানুষের নিজস্ব নেচার, যে আমি আমারটা গুছিয়ে নিয়ে ভালো থাকবো, ঠিক আছে, এই ধরনের কিছু মানসিকতা আছে। এদিকে কিচ্ছু হবে না। 26-এ যদি দেখেন যে সরকার পাল্টে গেছে, দেখবেন তারা এসে আমার সঙ্গে সকাল বিকেল ছবি দিচ্ছে, সেদিন কার খারাপ লাগবে? আমার না তাদের, আমার কষ্ট লাগে। এই যে অনির্বাণের জন্য কথাটা বললেন, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালনা করা হচ্ছে তৃণমূল, স্ট্রাইক ফাইক অবরোধ করে তৃণমূল, জটিল জটিল নিয়ম কানুন তৈরি করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূলের। সবাই জানে, নতুন করে তো কিছু বলবার নেই। এমন এমন নিয়ম, এমন এমন ফতোয়া তা সারা ভারতবর্ষে নেই। এত জটিল জটিল নিয়ম তৈরি করে দিয়েছে, লোকজন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি বলে পালাচ্ছে। আগে বছরে 100টা করে সিনেমা তৈরি হতো। একটা সিনেমা তৈরি হওয়ার সময় ক্যামেরার সামনে আর পিছন মিলিয়ে মানে প্রায় 100 মানুষের পেট চলত। আজ যখন কথা বলছি, এই 5-7 বছর ধরে এই ধরনের তালিবানি নিয়মের জন্য, তৃণমূলীয় অন্যায় নিয়মের জন্য 100টা সিনেমা তৈরি হয় না, সিনেমা তৈরি হয় 30টা 35টা। মানে 70% কাজ কমেছে, অর্থাৎ 70% কাজ হারিয়েছে শিল্পী এবং টেকনিশিয়ান। তারপরেও পরিষ্কার এই লোকগুলো যাদের দিয়ে নিয়ন্ত্রণ করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের পায়ে, তাদের অন্যায় অত্যাচারে আপনি যদি মুখ খোলেন তাহলে আপনার কাজ গেল। সে আপনি পরিচালক হন, প্রযোজক হন, এই 30% যে কাজটুকু বেঁচে আছে সেটাও করতে দেওয়া হবে না। তো আপনি কি করবেন? তো তারা স্যারেন্ডার করছে, তারা মুখ বন্ধ রাখছে। এইবার যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে মানুষের সম্মিলিত ঘৃণা কবে জমা হয়েছিল? আরজি করের সময় প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল। রাজ্য সরকারি চক্রান্তে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল এবং একজনকে দিয়ে বাকিদের চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, অপরাধীদের আড়াল করা দেওয়ার চেষ্টা করেছিল স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরে, তো সবার জানা। সেই নিয়ে মানুষ গর্জে উঠেছিল, প্রতিবাদে মিছিল করেছিল, উই ওয়ান্ট জাস্টিস বলে তাদের জেলে পুরে দেওয়া হতো। এই সরকার অস্বস্তিতে পড়েছিল যখন মানুষ প্রতিবাদ করেছিলেন, মিছিল করতে দিচ্ছিলেন না, মেয়েদের অপমান করছিলেন, তাদের নামে নোংরা পোস্টার মারবে বলছিলেন। আমি একটা মিথ্যে কথা বলছি না, তাদের হাতের মোবাইল কেড়ে নিয়ে মারধর করেছিল। এই যে মানুষের বাবা মা, ছেলে মেয়ে, বৃদ্ধ, যুবক যুবতী সবাই রাস্তায় নেমেছিল। এই প্রত্যেকটা মানুষের এই প্রতিবাদ করা, যা তৃণমূল অপছন্দ করছিল, কার্যত তৃণমূলের সুরে গলা মিলিয়ে অনির্বাণ ভট্টাচার্য, আমার ভাই অভিনেতা বন্ধু, বলেছিল এইসব রাস্তায় নামলে টামলে কিছুই হয় না, তাই না? তো তাহলে তার কথা কার সাপোর্টে ছিল? আপনাকে জিজ্ঞেস করছি, মানুষের পক্ষে ছিল? যারা রাস্তায় নেমেছিলেন তারা ফালতু? নিশ্চয়ই এইটুকু বিষয়ের মধ্যেই বুঝতে পারছেন তৃণমূলের চুরি দুর্নীতি বা হ্যানত্যান নিয়ে কোনোদিন কোনো কথা বলেছেন, কোনো গান গেয়েছেন, কোনো লাইন আছে তার? নেই। যে আমার 3-4 জন কম বয়সী যে অভিনেতারা রয়েছেন, 4 জন মতো ছেলে রয়েছে, তাদের মধ্যে একজন। আমি তার অভিনয়ের গুণ বা মেধা নিয়ে কোনো কথাবার্তা বলছি না, ভালো অভিনেতা, ঠিক আছে। এবার তাদের সঙ্গে ইগো প্রবলেমের জন্য তার কাজ আটকে রেখে দিয়েছে। রাজ চক্রবর্তী এবং দেব কি বলেছিলেন? আমার যখন কাজ আটকে রেখে দিয়েছে, এরা যখন আমায় কাজ নিতে পারে না, এরা আড়ালে ডেকে কথাবার্তা বলে, একবারও ক্যামেরার সামনে বলেছে?
এদের ব্যক্তিগত লাইফে কোথাও না কোথাও আমার এক লাইনের হলেও কন্ট্রিবিউশন আছে, এক লাইনের হলে যে কোনো মোমেন্টে তাদের ব্যক্তিগত জীবনের ইমোশনের সঙ্গে এই রুদ্রনী ঘোষ নামটা জড়িয়ে আছে, যেগুলো অত্যন্ত ব্যক্তিগত। তারা একবার আমার নাম বলতে পেরেছে না, কারণ আমি চোর তৃণমূলের বিরোধী দলের রাজনীতি করি, আমি বিজেপির সাংস্কৃতিক প্রকোষ্ঠে, আমি এই রাজ্যের প্রধান, তাই আমার নাম ওরা নিতে পারবে না, তাই আমার যোগ্যতাটাকে নিয়ে আলোচনাই করবে না ওরা, কারণ ওদেরও বেঁচে বুঝতে থাকতে হবে, খেতে হবে। আমি দোষ দিই না এটাতে। আর অনির্বাণের জন্য আমরা অরূপ না স্বরূপের পায়ে ধরবো বলছি, তার মানে যোগ্য লোকের কাজ করার অধিকার হচ্ছে পায়ে ধরাটা, এটাই যোগ্যতা। আপনি যদি পায়ে ধরতে পারেন তাহলে আপনি কাজ করবেন। এটা বললেন কে? তৃণমূলের বিধায়ক, তৃণমূলের এমপি রাজ চক্রবর্তী আর দেব। তার মানে তারা জানিয়েই দিল এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পেতে গেলে পায়ে ধরতে হয়। তাই অনির্বাণকেই শুধুমাত্র ওরা যোগ্য হিসেবে খুঁজে পেল, যে আরজি করে যখন মায়েরা বোনেরা প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিল, তার বক্তব্য ছিল এই সমস্ত রাস্তায় নেমে প্রতিবাদ করে কিছু হয় না। অর্থাৎ এতগুলো মানুষের ইমোশনকে তিনি বুড়ো আঙুল দেখিয়েছিলেন। বিচার পদ্ধতি চলছে, কি হবে না হবে সেটা তো আলাদা কথা, প্রতিবাদ করাটাকে তো আপনি ছোট করতে পারেন না। আপনি থেকে থেকে এমন কিছু কথা বলেন যে কথার মধ্যে যেন বিরাট পরিবর্তন করবেন, প্রতিবাদ করবেন, অনেক কিছুই করেন। আবার অন্য কেউ করলে আপনি সেটার বিরুদ্ধে কথা বলছেন, থেকে তো মনে হয় লোকে তো মনে করে যে পরিষ্কার আপনি এই চোর সরকারটা, খুনি সরকারটার পক্ষেই অ্যাকচুয়ালি খুব সতর্কতার সঙ্গে দাঁড়াচ্ছেন। এটা অনেকের অভিমত, সেটা ওর ইচ্ছা, ও কার পক্ষে দাঁড়াবে ওর ব্যাপার। সেই জন্যই এত কি অনির্বাণ করা। আমি এরকম প্রচুর অভিনেতা রয়েছে, আমি নাম বলে দিতে পারি, তাদের নিয়ে তো এরা বলছেন না। তো যাই হোক না কেন, আমার মনে হয় সেটা অনির্বাণ হোক, বাকিরা হোক, রুদ্রনী ঘোষের নাম যারা বলতে ভুলে যাচ্ছে তাদের বাড়িতে আয়না আছে, এর বাইরে আমি কিছু বলতে চাই না তাদের। আর হ্যাঁ, তারা যদি আমায় নিতে না পারেন, আমার নাম উচ্চারণ করতে না পারেন, সে তার বেঁচে পড়তে থাকা আর রোজগারের জায়গায় একটু সুখ ভোগ করাটাকে বা সমৃদ্ধিটাকে ডিস্টার্ব করতে চাইছেন না। আচ্ছা, শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার বিরুদ্ধে ভোটের ময়দানে আপনি লড়তে চান, মানে ইচ্ছা? দল আমাকে পরিষ্কার ধরুন, নান্টু ঘোষের বিরুদ্ধে যদি লড়ায়, পল্টু দাসের বিরুদ্ধে লড়াতে আগ্রহী হয় সেটা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে কি বুঝতে পারলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভোটে হারেন, শুভেন্দুবাবু প্রমাণ দিয়ে দিয়েছেন। তো এক, আর দুই হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার চোরের ভোটে যেতে, এত খারাপ চয়েস দিচ্ছেন। একটুখানি তৃণমূলে যারা ভুল গাপ্পা ঝুড় ঝাপ্পা ছাড়া ভোটে জিতেছে তাদের বিরুদ্ধে একটু দাঁড় করাবার জন্য একটা ভদ্রলোকের নাম বলুন যদি খুঁজে পান, তাদের বিরুদ্ধে আগ্রহী হবে। যারা চুরি করে যেতে বা ভয়তে অন্য জায়গায় পালিয়ে যায়, তাদের সঙ্গে দাঁড় করে কি আমাকে ছোট করতে চাইছে? ছি ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। নমস্কার, এখন এই পর্যন্ত।